আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হালকেনস্টাইন। সো এই ভিডিওটা একটা আনঅর্থোডক্স ভিডিও। নর্মালি তোমরা যেরকম ভিডিও এক্সপেক্ট করো মেডিকেল সেকেন্ড টাইম প্রস্তুতির ক্ষেত্রে, সেক্ষেত্রে এই ভিডিওটার টাইটেলটা শুরুই হচ্ছে এটা দিয়ে যে মেডিকেল সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার আগে এই ভিডিওটা একটু ভালো মতো দেখো। সো তোমরা অলরেডি জানো মেডিকেল ভর্তি পরীক্ষা হয়ে গেছে, রেজাল্টও দিয়ে ফেলছে, কেউ চান্স পাইছো, কেউ চান্স পাও নাই, এবং চান্স না পাওয়ার সাথে সাথে একটা অপশন খুব দ্রুত অনেকে ওপেন করে ফেলে, সেটা হলো মেডিকেল সেকেন্ড টাইম আমি দিব। বিশেষ করে এই বছরের সার্কুলারে মেডিকেলে সেকেন্ড টাইম দেওয়ার ক্ষেত্রে মার্ক যতটা কাটার কথা ছিল তার চেয়ে অনেক কম কাটতেছে। মোটামুটি ধরে নেওয়া যায় যে সামনের বছর এই সার্কুলার যদি বজায় থাকে তাহলে এই বছরের মতো মেডিকেলে সেকেন্ড টাইমে চান্স পাওয়ার একটা পসিবিলিটি তৈরি হয়। কিন্তু তোমার কি এখনই মেডিকেল সেকেন্ড টাইম কোচিং করা উচিত কি না, বা করলেও কিভাবে করা উচিত, সামনে তোমার হাতে কী কী অপশন আছে, সবগুলো নিয়ে আজকের এই ভিডিওতে। সো প্রত্যেক মেডিকেল অ্যাসপিরেন্ট যারা মেডিকেলে পড়ার স্বপ্ন দেখো তাদেরকে প্রত্যেককে আমি বলবো এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখো। ছোট্ট একটা ভিডিও হবে, 7 থেকে 8 মিনিট বা 10 মিনিট সময় নেব, ঠিক আছে? সো প্রথমত তোমাকে একটা জিনিস বুঝতে হবে যে তুমি যদি সেকেন্ড টাইম কোচিং করো আসলে লাভটা কার। তোমাকে সেকেন্ড টাইম কোচিং করতে দিলে সবচেয়ে বেশি লাভ হয় হলো কোচিং সেন্টার বা অনলাইন প্ল্যাটফর্মগুলোর। কারণ একটা মেডিকেল কোচিং যখন চলে সেটা চলে 3 মাস, বাট যে সেকেন্ড টাইম করবে তার কোচিংটা চলে 1 বছর প্লাস, যার কারণে তোমাকে অনেক বেশি টাকা চার্জ করা যায়। তো এই ক্ষেত্রে তোমাকে যারা মেডিকেল সেকেন্ড টাইম করতে উৎসাহিত করতেছে, যারা এই গল্প দিচ্ছে যে আমার বন্ধু এবার মেডিকেল সেকেন্ড টাইম দিয়ে ডিএমসিতে পাইছে, তারা মূলত এটা করতেছে পার্সোনাল গেইনের জন্য। আমি পার্সোনালি এটা উৎসাহিত করতেছি না। আমার কি মেডিকেল সেকেন্ড টাইম কোর্স নাই? আসবে, আছে, বাট আমি তাও এটা উৎসাহিত করব না। কেন করব না? রিয়ালিটিটা কোথায়? রিয়ালিটিটা হলো যে মেডিকেল সেকেন্ড টাইম থেকে চান্স পাওয়ার হার কতটুকু, এটা একটু খোঁজ নিয়ে দেখো দেখি। এটা একটু খোঁজ নাও, এটা একটু ডাটাগুলো দেখো, তোমার আশপাশে তাকায় দেখো, তুমি আশপাশের মেডিকেলগুলোতে যায় কথা বলো যে কয়জন মেডিকেলে সেকেন্ড টাইম দিয়ে চান্স পায়। এই পার্সেন্টেজ, একে মেডিকেল ভর্তি পরীক্ষা একটা প্রচণ্ড কম্পিটিটিভ পরীক্ষা, সেই জায়গায় সেকেন্ড টাইমে চান্স পাওয়ার সম্ভাবনাটা আরও, মানে আমি বলবো যে আরও অ্যাটলিস্ট অর্ধেক হয়ে যায়, ঠিক আছে? মানে 1/8 হয়ে যায়। যদি আগে পসিবিলিটি থাকে 100, এখন হয়ে যায় 100-এর 8 ভাগ, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে সেটা হলো যে যখন তুমি মেডিকেল সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার ডিসিশন নিবা, মনে রাখবা যে তোমার অবশ্যই চান্স পাওয়ার পসিবিলিটি অনেক অনেক কম, এবং মেডিকেল সেকেন্ড টাইমে চান্স পায় খুবই কম মানুষ। কারণ ফার্স্ট টাইমাররা ফ্রেশ থাকে, ফার্স্ট টাইমে পড়া তেজ থাকে। তোমার যদি মনে হয় যে না এক্সট্রা কিছুক্ষণ পরে, এক্সট্রা 1 বছর পড়াশোনা করে তুমি সেই চান্স পাবা, তাহলে কিন্তু এটা ভুল ধারণা। এটা সাধারণত হয় না। কেসটা পুরাপুরি উল্টা। 3 মাসে বেশি চান্স পায়, 1 বছর পরে আরও কম চান্স পায়। দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হলো আসলে চান্স কারা পায় মেডিকেল সেকেন্ড টাইমে। দেখো এই বছর কিন্তু মেডিকেলে তুমি যদি সেকেন্ড টাইম দাও তাহলে 3 পয়েন্ট কাটবে, আর যদি তুমি মেডিকেলে ভর্তি হওয়া অবস্থায় তোমার মেডিকেলে সিরিয়াল লাগানোর জন্য, যে ভালো মেডিকেলে যাওয়ার জন্য তুমি যদি পরীক্ষা দাও, তাহলে মোটামুটি 6 মার্ক কাটবে, ঠিক আছে? সেই হলো 3 আর 6-এর হিসাবটা। কিন্তু তার পরবর্তীতে একটা জিনিস বুঝতে হবে, সেটা হলো যে আসলে চান্স কারা পায় মেডিকেল সেকেন্ড টাইমে। তুমি যদি একটু প্রপারলি খোঁজ নিয়ে দেখো, যারা মেডিকেল সেকেন্ড টাইমে চান্স পায় তাদের মেজরিটির কোচিংয়ের নাম্বার ছিল অ্যারাউন্ড 70 আপ, অর্থাৎ কোচিংয়ের যে পরীক্ষাগুলো হইতো তারা প্রায় 70 আপ নাম্বার পাইছে। এবং মেডিকেলে চান্স না পাওয়ার পাবলিকগুলো যারা সেকেন্ড টাইমে পায় তাদের সেকেন্ড একটা বড় পরিচয় হলো, এটা হলো অল্পের জন্য মিস। অল্পের জন্য মিস, এই জিনিসটা বুঝতে হবে যে যারা ভালো স্টুডেন্ট কোনো কারণে পা পিছলাই গেছে এরা সেকেন্ড টাইমে পায়। এমন কখনোই হয় নাই যে একটা স্টুডেন্ট ফার্স্ট টাইমে কোচিংয়ে পাইতো 20-30, সে মেডিকেল ভর্তি পরীক্ষায় পাস মার্কটাও তুলতে পারে নাই, সে সেকেন্ড টাইমে ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছে। এটা খুব রেয়ার। কোনো একজনের গল্প দিয়ে যদি তোমাকে মোটিভেট করা হয়, মনে রাখতে হবে এক্সেপশন ইজ নট অ্যান এক্সাম্পল। চান্স কারা পায় তাহলে? এই যে ভালো স্টুডেন্টগুলো। এবং আরও একটা পয়েন্ট মনে রাখতে হবে, যাদের মাথার উপর হাত আছে, এইটা হলো বড় পরিচয়। যে মেডিকেলে সেকেন্ড টাইমে চান্স পাওয়া একটা বড় অংশ হয় অলরেডি কোনো একটা ছোটোখাটো মেডিকেলে পড়তেছিল, পিছনের দিকের মেডিকেলে পড়তেছিল, অথবা কোনো একটা পাবলিক ভার্সিটিতে পড়তেছিল, অথবা প্রাইভেটে পড়তেছিল, অর্থাৎ তাদের প্রত্যেকের মাথার উপর একটা হাত ছিল। সো তুমি যখন সেকেন্ড টাইম প্রিপারেশন নিবা, তোমার মাথার উপর যদি হাত থাকে তোমার চান্স পাওয়ার সম্ভাবনাটা অনেক গুণে বাড়ে যায়। এই জিনিসটা সবসময় মনে রাখবা। সো এই জন্য যদি তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার টার্গেটও রাখো, সেই প্রিপারেশন নেওয়ার বাঙালির মতো করে, এই একটা গতি থাকে বাঙালির যে আজকে আমি ফাটাই দিব, এখন থেকে একদম কুত্তা মারা পড়া দিলা, তোমার আলটিমেট পড়তে হবে কিন্তু নেক্সট ব্যাচের, অর্থাৎ এই বছর অ্যারাউন্ড সেপ্টেম্বর অক্টোবরের দিকে, ঠিক আছে?
ততদিন আস্তে আস্তে তোমার গিয়ার কিন্তু শেষ। অর্থাৎ যে সময় তোমার অ্যাকচুয়াল পড়ার কথা সেই সময় তুমি না পড়ে এখন পড়তেছো, ওই টাইমে আসে ফ্রেশারদের সাথে তোমাকে টান দিতে হবে, কিন্তু তুমি টান দিতে পারবে না, এনার্জিও শেষ হয়ে যাবে। তো সেক্ষেত্রে যদি তোমার চান্স পাওয়ার অ্যাকচুয়ালি ইচ্ছা থাকে সেকেন্ড টাইমে, মেক শিওর তুমি কোনো একটা পাবলিকে বা কোনো এক জায়গায় তুমি ভর্তি আসো, তখন তোমার মাথার উপর একটা হাত থাকবে, তখন তুমি চিলভাবে প্রিপারেশন নিতে পারবা, কনফিডেন্টলি দাগাইতে পারবে, এবং তোমার মাথার মধ্যে একটা প্যানিক থাকবে না যে আল্লাহ এইবার যদি চান্স না পাই মুখ দেখাবো কীভাবে। কারণ সেকেন্ড টাইমে রিস্কটা থাকে, ফার্স্ট টাইমে চান্স না পাই অলরেডি বাপ মায়ের চোখে গিরে যাবা, সমাজের চোখে গিরবা। সেকেন্ড টাইমে চান্স না পাইলে বেইজ্জতিটা এমন লেভেলে হবে যেটা তোমার কল্পনারও বাইরে। তো সেক্ষেত্রে এই রিস্কটা তখন নাই হয়ে যায় যদি তুমি অলরেডি কোনো এক জায়গায় পড়ো, এবং তখন তুমি তলায় তলায় টেম্পো চালানোর সুযোগ পাবা যে তলায় তলায় আমি সুন্দর মতো মেডিকেল প্রিপারেশন নিয়েছি, কেউ জানে না, চান্স পাওয়ার পরে বলে দিলা যে আমি সেকেন্ড টাইম করছিলাম। এটাতে একটা মজা আছে, স্যাভেজনেস আছে। এর পরবর্তীতে এত জলদি কেন গিভ আপ করবো? দেখো তোমরা যারা মেডিকেলে চান্স পাও নাই, তোমরা মেডিকেলে চান্স না পাও দুইটা দল আছে। এক দল কোনো কালে চান্স পাওয়া ডিজার্ভই করতে না, ঠিক আছে, পড়াশোনাও করো না, নাম্বারও ভালো পাইতে না। আরেক দল হলো অল্পের জন্য মিস করছো। তো যারা অল্পের জন্য মিস করছো, 3-4 মাস তো আসমানি পড়ো নাই, 3-4 মাস যে ম্যাথ একেবারেই করো নাই এমন তো না, সর্বোচ্চ তোমার হায়ার ম্যাথ সাবজেক্টটা পড়া হয় না, বাট ফিজিক্সের কিছু ম্যাথ তো করছো, কেমিস্ট্রি তো ভালো পারো, বায়োলজি তো পারো। তোমাদের কেমিস্ট্রি আর বায়োলজি যে প্রিপারেশন আছে সি আর বি, এই দুইটার প্রিপারেশন যে কোনো ভার্সিটির প্রিপারেশনের জন্য মোর দিন ইনাফ আছে যদি তুমি মেডিকেল প্রিপারেশন নিয়ে থাকো। তোমার এখন ম্যাথ আর ফিজিক্সের ম্যাথমেটিক্যাল পার্টগুলো, শর্টকাটগুলো শিখতে হবে, যেগুলো উইদাউট ক্যালকুলেটারে করতে হয়। সো তুমি যদি এত জলদি হার মানে যাও তাহলে কিন্তু তুমি ধরা খাচ্ছ, একটা রং মুভ হচ্ছে, কারণ 3 মাসের পরিশ্রমটার আউটপুট তুমি এক ফোঁটাও নিচ্ছ না, অলরেডি গিভ আপ করে ফেলতেছো। আমি বলবো তুমি একটা শেষ পর্যন্ত ফাইট দাও। আমি অলওয়েজ সাজেস্ট করবো তোমার যদি মেডিকেল সেকেন্ড টাইম কোচিং করতেই হয়, যেই দিন সর্বশেষ ভর্তি পরীক্ষাটা হবে, অর্থাৎ গোটা বাংলাদেশের সবগুলা ভর্তি পরীক্ষা শেষ, সর্বশেষ ভর্তি পরীক্ষাটা শেষ, তুমি সর্বশেষ ভর্তি পরীক্ষাটাতে অ্যাপিয়ার করে পাবলিকে হয় নাই, দেন ইউ ডিসাইড তুমি সেকেন্ড টাইম করবা। কারণ অনেক ক্ষেত্রে আমরা এমন কেসও পাই, এই জায়গায় আমরা আরেকটা কেস বলে দিই, সেটা হলো ডিসিশন চেঞ্জ। এমন আমরা অসংখ্য স্টুডেন্ট পাইছি যারা সেকেন্ড টাইম করবে বলে ডিসাইড করছিল, বাট একটা পাবলিকে চান্স পেয়ে গেছে, দেন ও বলছে ফেলাও সেকেন্ড টাইম, আমি পাবলিকে সুখে আছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এই পথে রাখছে, আমি এই পথেই থাকবো। সো এই কেসটা তোমার ক্ষেত্রে হইতে পারে। সো আমার পার্সোনাল সাজেশন থাকবে যে মেডিকেল সেকেন্ড টাইমের আগে সবগুলা পাবলিকে এক্সাম দেয়। এখন তোমার পাবলিক এক্সাম দেওয়ার ক্ষেত্রে অপশনস কী কী আছে, চলো আমরা অপশনসগুলোর দেখি। সো ট্রাই টিল লাস্ট, এটা আমরা বলে ফেললাম। অপশনসগুলোর দিকে দেখি। সো তোমাদের ডেন্টাল আর এএফএমসি অপশন আছে, যদিও এখানে সিট খুবই কম, দুইটা মিলায় হার্ডলি 700-800-900 সিট থাকবে। হ্যাঁ, এএফএমসিতে আর্মিদের আবার কোটা মোটা থাকে, ওটাতে এমনিও সিট কমে যায়। ডেন্টালে 545টা সিট থাকে। সো তোমরা যারা একান্ত টপার তারা হয়তো এগুলোতে ঢুকে যাবা। হ্যাঁ, বাট এর বাইরে অপশনগুলো কী কী? এখন একটা প্রাইম অপশন আমার মনে হয় ফার্স্ট ক্যাটাগরি অপশন হলো ঢাবিতে ট্রাই করা। তোমরা যারা মেডিকেলের মোটামুটি ভালো স্টুডেন্ট, তোমরা ইজিলি ঢাবিতে চান্স পাবা, কিছু এক্সট্রা ট্যাকটিক্স ফলো করতে হবে, যেটা আমি বলে দিব এই ভিডিওতে, ঠিক আছে? এরপরে প্রাইম টার্গেট কি, ঢাকার মধ্যে থাকতে গেলে ঢাবিতে পড়তে পারি। এরপরে ভালো ভালো দুইটা ভার্সিটি হলো রাবিয়া, চবি। এর পরবর্তীতে হলো গুচ্ছর বাইরে যেগুলো বের হচ্ছে, কেইউ, এইচএসটিউ, কুমিল্লা, এগুলো নিয়ে চিন্তা করো না, ওগুলো গুচ্ছর আন্ডারেই ধরে নিবা, কারণ ওদের কোশ্চেন আলাদা কোনো কিছু হয় না, গুচ্ছ আছে। এর পরবর্তীতে এগ্রিকালচার আছে, তুমি চাইলে তোমার যদি টাকা থেকে তুমি একটা প্রাইভেট ভার্সিটিতে পড়তে পারো, যদি একান্ত টাকা না থাকে ন্যাশনালে ভর্তি হয়ে যাও। আমি কেন তোমাদেরকে ভর্তি হইতে বলতেছি এটা তুমি পরে বুঝবা, কারণ যখন তুমি বাড়িতে বসে থাকবা, বসে থাকে তুমি একে যদি ফার্স্ট টাইমে চান্স পাইতে, তার মানে আমি ধরে নিতাম ভালো স্টুডেন্ট, তুমি যেহেতু খারাপ স্টুডেন্ট, তুমি বাসায় বসে আবার ওই সেম বাল ছিড়বা বসে বসে, বাস্তবতা এইটাই। সো তোমার ওই দেখা যাবে যে মাথার মধ্যে জং ধরে গেছে, 3 মাসে যখন পড়ার কথা তখন তুমি পড়তেছো না, বাট যখন তুমি কোনো জায়গায় ভর্তি থাকবা, কোনো জায়গায় চান্স পাওয়া থাকবা, ব্রেনটা একটু অ্যাক্টিভ থাকে, ঠিক আছে? তো সেক্ষেত্রে এই অপশনগুলোর মধ্যে চুজ ওয়ান, যে কোনো একটা চুজ করো, একটা চুজ করে ওটাকে মেইন রাখে, বাকিগুলোতে যে পরীক্ষা দিব না এমন না, যতগুলোতে পারি সবগুলোতে পরীক্ষা দিব, কিন্তু একটা আমার মেইন থাকবে, ঠিক আছে? ওই একটা মেইনের জন্য এখন আসলে কীভাবে পড়বে, এখন হাউ টু রিড অ্যাজ এ মেডিকেল ফেলিওর হওয়ার পর আসলে কীভাবে পড়তে হবে। প্রথমত এখন যদি তুমি চিন্তা করো যে ভার্সিটি ইউনিটের বড় একটা কোর্স নিয়ে বড় বড় ক্লাস করে নতুন করে আবার শিখবে, নতুন করে জন্ম নেবে, এই অপশনটা তোমার হাতে নাই, এত সময়ও তোমার হাতে নেই, এত ব্রেনের এনার্জিও তোমার হাতে নাই। তোমাকে এখন শর্ট ফর্মে রিভাইভালটা করতে হবে। এবং আরেকটা জিনিস মনে রাখবা, তুমি যদি মেডিকেলে চান্স পাও না, তার মানে তুমি নিঃসন্দেহে ফাঁকিবাজ। সো তোমাকে এমন কোনো একটা জিনিস লাগবে যেটা তোমাকে প্রেশার দিবে। সো তোমার সবচেয়ে ভালো অপশন হয় যে ভার্সিটি ইউনিটের জন্য বাসায় যদি পারো একটা টিউটর নিয়ে নাও, এটা হলো প্রাইম অপশন। বাট এই সুযোগ সুবিধাটা সবার নাই, এই টাকাও সবার নাই। সেক্ষেত্রে আমি তোমাদেরকে একটা কোর্স প্রমোট করতে আসছি, সেটা হলো তোমরা কিন্তু জানো যে আমরা প্রত্যেকটা ভর্তি পরীক্ষার পরে কমনের প্রুফ দেই। সো এবার আমাদের একটা ক্র্যাশ কোর্স আসছে, রিভাইভ ভার্সিটি ইউনিট ক্র্যাশ কোর্স। এই ক্র্যাশ কোর্সটাতে খুব ছোট ছোট ক্লাস, খুব কম সংখ্যক ক্লাস, কিন্তু একটা প্রপার রুটিন দিয়ে
প্রতিদিন সকালে ক্লাস এবং রাতের বেলা এক্সাম, রেকর্ডেড ক্লাস এবং এক্সাম তোমাকে ম্যান্ডেটরিলি অ্যাপিয়ার করতে হবে, নাহলে কোর্স থেকে বের করে দিবে। এরকম একটা রেজিমেন্ট অর্থাৎ আর্মি রেজিমেন্টের মতো তোমাকে ফোর্স করে পড়ানোর দায়িত্বটা আমরা নিছি। সো যারা যারা কোনো অনলাইনে কোর্স খুঁজে পাচ্ছ না, কম সময়ে যদি ভার্সিটি ইউনিট প্রস্তুতি নিতে চাও, আমাদের ক্লাস সবচেয়ে ছোট, আমাদের বইও সবচেয়ে ছোট, এটা তোমার জন্য বেস্ট অপশন। কারণ এখন তুমি চাইলে 7 ঘন্টা 10 ঘন্টার একটা লেকচার ফলো করতে পারবা না, সেখানে আমাদের লেকচারগুলো অ্যারাউন্ড 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে ফলো করা, কারণ এগুলোতে বিগত বছরের কোশ্চেন ব্যাংক অ্যানালিসিস করে আমরা পড়াইছি। ঠিক আছে, আচ্ছা এটা গেল। সো প্রথম যেটা কাজ করতে হবে তোমাকে সেটা হলো গ্যাপগুলো ফিল আপ করতে হবে। এই গ্যাপগুলো ফিল আপ, ধরো কোনো একটা চ্যাপ্টার তুমি বাদ দিয়ে আসছো বা কোনো একটা চ্যাপ্টার মেডিকেলের জন্যই কম পড়ছো, সো সেটা থেকে অবশ্যই ভার্সিটিতে কোশ্চেন আসতে পারে। এবং অবশ্যই তুমি প্রিপারেশনটা অবশ্যই শর্ট সিলেবাসের মধ্যেই রাখো। ভার্সিটি ইউনিটের মেজরিটি কোশ্চেন শর্ট সিলেবাস থেকে আসবে, সো শর্ট সিলেবাস ফেজ বেসড প্রিপারেশনটাই রাখো। এবং তুমি ভার্সিটি ইউনিট স্ট্যান্ডার্ডের ক্লাস একটা করবা, করে সে গ্যাপগুলো ফিল আপ করবা। সেকেন্ড কাজ যেটা তোমার সেটা হলো কম্প্যাক্ট শর্টকাট বেসড ক্লাস, অর্থাৎ কম্প্যাক্ট শর্টকাট বেসড ক্লাস। অর্থাৎ ভার্সিটি ইউনিটের জন্য আমি বলি, তুমি যে ফিজিক্স পড়ছো আর ভার্সিটি ইউনিটের ফিজিক্সের মধ্যে ডিফারেন্স হলো তোমার ফিজিক্সে ম্যাথ কম ছিল এবং যে ম্যাথগুলো ছিল ইজি ক্যালকুলেশন ছিল, কিন্তু ভার্সিটি ইউনিটের ফিজিক্সের ক্যালকুলেশনগুলো একটু টাফ, একটু ক্যালকুলেট করতে হয়, একটু জানতে হয়, কিছু মুখস্থ করতে হয়, কিছু ট্যাকটিক্স আছে, অপশন টেস্ট করতে হয়। সো এই জিনিসগুলো শর্টকাটগুলো জানার জন্য তোমার দুইটা জিনিস আছে, এক হলো কোনো একটা বই থেকে পড়া, দুই হলো এটা একটা ক্লাস থেকে জানা। ক্লাস থেকে জানা টিচার যখন করায় দেয় ক্লাসের মধ্যে, তখন বুঝতে সুবিধা হয়। যেমন তুমি আমার একটা কথা শুনতেছো, এই সেম জিনিস একটা পোস্টে পড়লে যেমন লাগতো, ভিডিওতে দেখতে আরও বেশি ভালো লাগে। সো সেক্ষেত্রে এরকম কম্প্যাক্ট ফর্মের ক্লাস থেকে শিখতে পারো। তুমি যেই ক্লাসই করবা মেক শিওর সেটা তুমি 2x স্পিড দিয়ে করবা এবং 2 টাইমস করবা ক্লাসটা। প্রতিটা ক্লাস 2বার করবা, প্রথমবার করলে বুঝবা না, দ্বিতীয়বার মাথার মধ্যে শর্টকাটগুলো গাঁথে যাবে। এবং এমন কোনো একটা বই থেকে বা কোর্স থেকে বা এমন কোনো গাইড থেকে পড়বা যেটা সাইজে ছোট। এই জায়গায় আমি তোমাকে একটু বুঝাই বলি কেন সাইজে ছোট বলতেছি। এই যে এটা হলো আমাদের 10 দিনের ভার্সিটি ইউনিট বই, এটা হলো 10 দিনের একটা প্রোটোকল, যেখানে প্রতিটার দিনের জন্য কি কি পড়বা এটা ফিক্স করে দেওয়া থাকে, যে আজকে এই চ্যাপ্টার আন্ডার এগুলো থিওরি, এগুলো শর্টকাট, এগুলো বিগত বছর কোশ্চেন। সো এই বইটা কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 4টা সাবজেক্ট কম্বাইন করে বানানো, 4টা সাবজেক্ট। এটা 4টা সাবজেক্ট, চিন্তা করছো 4টা সাবজেক্ট একটা গাইডের মধ্যে আছে, এতটা ছোট। সো এই বইটা যদি তুমি কমপ্লিট করতে পারো, তাও তোমার একটা হিউজ পসিবিলিটি থাকে যে কোনো ভর্তি পরীক্ষায় 75% প্লাস কমন পাওয়া। ঠিক আছে, সো এই বইটা অর্ডার করে রাখতে পারো, এটা মানে ভয়ানক হারে বিক্রি হচ্ছে আমাদের এখানে। আর এই বইটাকে ফলো করেই কিন্তু আমাদের এই রিভাইভ কোর্সটা রান হবে। সো তুমি ধরো এবার একটা কোর্স করতেছো, তুমি একটা বই পড়তেছো, শর্টকাট শিখতেছো, বাট তার পরবর্তীতে ভার্সিটি ইউনিটে চান্স পাইতে গেলে মেডিকেলের সাথে একটা সূক্ষ্ম ডিফারেন্স আছে। মেডিকেল হলো মুখস্থ বেসড, অর্থাৎ মুখস্থ করে তুমি উত্তর দাগায় দিয়ে আসলে কাম তোমার শেষ। কিন্তু ভার্সিটি ইউনিট হলো অ্যানালাইজ বেস বা ম্যাথ সলভিং বেস, অর্থাৎ তোমাকে ওখানে একটা জিনিস প্রপারলি সলভ করে আসতে হয়। ভার্সিটি ইউনিটে কখনো হুবহু কোশ্চেন আসে না, টাইপ কমন আসে, অর্থাৎ ক্যালকুলেশন করতে হয়। সেক্ষেত্রে ভার্সিটি ইউনিটে যদি চান্স পাইতে চাও, তোমাকে অবভিয়াসলি অনেক বেশি প্র্যাকটিস করে যেতে হবে, অনেক বেশি কোশ্চেন ব্যাংক সলভ করে যেতে হবে। টার্গেট রাখো তুমি ঢাবিতে পরীক্ষা দিলে ঢাবির কোশ্চেন ব্যাংকটা 2বার শেষ করবা, রাবিতে পরীক্ষা দিলে রাবির কোশ্চেন ব্যাংকটা 2বার শেষ করবা, জাবিতে পরীক্ষা দিলে জাবির কোশ্চেন ব্যাংকটা 2বার করে শেষ করবা। প্রত্যেকটা কোশ্চেন ব্যাংকই 2বার করে শেষ করবা এবং ট্রাই করো এমন কোনো একটা জায়গা থেকে পড়ার যেখানে কোশ্চেন ব্যাংকগুলো সাল ওয়াইজ না হয়ে চ্যাপ্টার ওয়াইজ হবে। চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন ব্যাংক বা চ্যাপ্টার ওয়াইজ বই পড়লে তোমার যেটা সুবিধা হবে, তোমার মাথাটা প্যানিক করবে না। কারণ হঠাৎ করে যখন তুমি ঢাবির পুরো একটা সালের কোশ্চেন দেখবা, অনেক কোশ্চেনই থাকবে অনেক চ্যাপ্টার থেকে যেগুলো তোমার উইক। সেক্ষেত্রে তুমি ট্রাই করবা একদম যতদিন পর্যন্ত মেডিকেলের বাইরে ভার্সিটি ইউনিটে চান্স না পাও, ততদিন পর্যন্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষার বিভিন্ন কোচিংয়ের কোশ্চেনগুলো সলভ করতেই থাকা আনলেস তুমি কোনো একটা জায়গায় চান্স পাও। দেন যখন লাস্টে যায় দেখবা সব ভর্তি পরীক্ষা শেষ হয়ে গেছে, দেন তুমি ভর্তি হবা হলো সেকেন্ড টাইমে। তার আগে কোনো জায়গায় সেকেন্ড টাইমে ভর্তি হবা না, কারণ দেখা যাবে এই যে এখন আজকে থেকে খুব ভালো ছাত্র হব, দেন যখন তোমার অ্যাকচুয়ালি অক্টোবর সেপ্টেম্বর আসবে, এই টাইমে এসে তোমার এনার্জি কমে গেছে, কিন্তু কারণ তুমি অলরেডি তোমার এনার্জি শেষ করে ফেলছো। সেকেন্ড টাইমে যদি চান্স পাইতেও চাও, তোমাকে পড়তে হবে ওই যে নেক্সট ব্যাচ যে কোচিংটা করবো ওই 3 থেকে 4 মাস, এত আগে থেকে পড়ার কিচ্ছু নাই, তুমি মেডিকেলে ফার্স্ট হবা না, বাস্তবতা এইটাই। এর বাইরে তোমাদেরকে আরেকটু আমি অপশনগুলো দেখাই দিই। যেমন তুমি যদি চবিতে পড়তে যাও, চবির জন্য আমাদের স্পেশালাইজড ক্র্যাশ কোর্স, যেটা চবির কোশ্চেন ব্যাংক সলভ করাই দিবে, এবং চবির অ্যানালাইসিস বই আছে, আমাদের রাবির ক্র্যাশ কোর্স আছে, রাবির অ্যানালাইসিস বই আছে, আমাদের জাবির ক্র্যাশ কোর্স আছে, জাবির অ্যানালাইসিস বই আছে। এই বইগুলা বা এই কোর্সগুলা সবচেয়ে কম্প্যাক্ট এবং এগুলো কোশ্চেন ব্যাংক সলভ করাবে, ঠিক আছে, যেটা নিজের ম্যানুয়ালি করতে কষ্ট হবে। সো
এই ক্ষেত্রে তুমি এমন প্রোডাক্টই চুজ করবা যেটা তোমার কম্প্যাক্ট। এই ক্ষেত্রে হালকেনস্টাইন এজ কুরসি তোমার প্রাইম অপশন হওয়া উচিত, লাস্টের দিকে আসে। কারণ অন্য যার বই তুমি একটু ওপেন করে দেখবা এত বড় সাইজ যে তোমার হতাশ লাগা শুরু হবে। তো এইটুকুই ছিল আজকের এই ভিডিওতে। আশা করি জীবনের প্রথম ব্যর্থতা হয়তো বা মেডিকেলের চান্স না পাও, বাট এর পরবর্তীতে সেকেন্ড ব্যর্থতা তুমি আসতে দিবা না। এটা সম্পূর্ণ তোমার উপর হাতে আর থাকবে। এবং আমাদের যতগুলো কোর্স, বই, প্রোডাক্ট প্রত্যেকটার অর্ডার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আসসালামু আলাইকুম, টাটা।